আমি যখন হেলাল ভাই মারা যান তখন একটা লিখেছিলাম যে হেলাল ভাই তো রাজনীতিতে উনি আওয়ামী লীগপন্থী ছিলেন, এটা কোনো গোপন করতেন না এবং এটার মধ্যে তার কোনো কোনো বিষয় ছিল না। আমি কোনো দিনই আওয়ামী লীগ করিনি, এটার মধ্যেও কোনো গোপনীয়তা নেই। কিন্তু কোনো দিন আমাদের রিপোর্টিংয়ে এই জিনিসটা আসতো না, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হচ্ছে একদিন আমি রাত্রেবেলা বিএসএসের দিকে গেছি, হেলাল ভাই একটা রিপোর্ট করে বলছে যে আফসান একটু দেখে দেন তো আমার কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কি। এটা ট্রেন ডিজাস্টারের একটা খবর ছিল। ওই জিনিসটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং ওই জিনিসটা যদি কেউ ফলো করে যে না ভাই, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে জানানো, আমার সাংবাদিক হিসেবে দেশ ও জাতির মুক্তি আমার উদ্দেশ্য নয়, ওটা রাজনীতিবিদ করবে, সমাজকর্মী করবে, আমি সাংবাদিক, আমি সংবাদ দেব, বিতরণ করবে, বাইরে নয়। দুর্ভাগ্যবশত আমার যেটা মনে হয় যে এই বিষয়টা আমাদের অনেক দুর্বল হয়েছে এবং ওটাই আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াই এবং আমি দেখতে পাই যে কিভাবে এই পরিবর্তিত সমাজে আমাদের এই ভাবনা চিন্তাগুলোর পরিবর্তনটা মৌলিকভাবে আসছে। আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং যার বিরুদ্ধে একবার এই মামলা হয়েছে সে বুঝে নেবে মামলা কারে কয়। তো আমার অ্যাপ্লিকেশন আছে 4টা, দেশদ্রোহিতাও আছে একটা, আর ওই মামলা। তো আমার মনে আছে আমি পালিয়ে গেলাম যখন আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো। তো পালিয়ে যাওয়ার পরে যেখানে বাসায় আমি ছিলাম সেই বাসায় কতটা থাকার জায়গা আছে, একটা ঘর, একটা বিছানায় শুই। তো যে যার সঙ্গে শুতাম সেই ছেলেটা ও শোয়, আবার ওর 2টা কুকুর শোয় আর আমি। তো উইচ ইজ অল রাইট, কুকুরের সঙ্গে শুতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয় হলো যে ওই ছেলেটা যখন বাথরুমে যায় কুকুরগুলো আমাকে কামড়াতে চেষ্টা করে, এটা খুব অসুবিধার কারণ হয়ে গেল। তো তৃতীয় দিনে আমি ভাবলাম যে আর কোনো উপায় নেই, আমি হাইকোর্টে সারেন্ডার করব। তো হাইকোর্টে সারেন্ডার করলাম, সারেন্ডার করে জামিন চাইলাম। তো কেন আমি কথাটা বলছি সেটাও বুঝবেন। জামিনটা চাওয়ার পরে আমার উকিল শেষ পর্যন্ত মনে আছে 50টা না 51টা, এবং 2টা বাদ দিয়ে সবগুলোর কিন্তু জামিন হয়েছে। তো আমার একটু আশ্বাস হয়েছে এবং অ্যাডভোকেটের নামটা বলা উচিত কিনা জানি না, আচ্ছা যাই হোক, অ্যাডভোকেট নয়, ওই মানে বিচারপতি যিনি ছিলেন। তো উনি এলেন আমার কেসটা তারপরে। তো আমার উকিল বললেন, ইওর অনার, উনি একজন মুক্তিযুদ্ধের গবেষক। তো উনি প্রধান বিচারপতি বললেন, তো কী হয়েছে, মুক্তিযুদ্ধের গবেষকরা বাটপারি করে না? তারপরে বললে যে ইওর অনার, উনি ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর। বলে কি প্রফেসররা চুরি করে না? এখন আমার উকিলের বুদ্ধি শেষ, কি বলবে, চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে খাইছে, এখন আমার জেলে যেতে হবে। তখন বিচারপতি উনি বলছেন, লোকটা তো বৃদ্ধ। বলে ইওর অনার, আমার ক্লায়েন্ট বুড়া। বলে এ তো জেলে গেলে মরেও যেতে পারে, ইওর অনার এইটা বুড়া মরেই যাবে জেলে গেলে। তখন বলে যে আর সে দায়টা নেবে কে? বলি ইওর অনার, ও মরে গেলে দায় নেবে কে? তখন বিচারপতি বলেন, আচ্ছা একে জামিন দিয়ে দখল, এবং তার বিরুদ্ধে যে কেসটা করেছে সে এত পাওয়ারফুল লোক যে জামিনটা দেওয়া যেতে পারে তার নিরাপত্তার জন্যে। এইটা হচ্ছে আমাদের বাস্তবতা। এই অভিজ্ঞতাগুলো হওয়ার কারণটা কেন বলছি যে কিন্তু তারপরেও থামা তো আর যায় না, চলছে। আমি কানাডাতে কিছুদিন গিয়েছিলাম অভিবাসী হিসেবে, থাকা যায়নি, আমি চলে এসেছি। তো আমাকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট বলল যে তুমি চলে যেতে চাও কেন? আমি বললাম তোমরা আমি যেই লেভেল অফ এফিসিয়েন্সি আশা করেছি তোমাদের কাছ থেকে, তোমরা সেই এফিসিয়েন্ট লেভেল না। কেন আমি বলছিলাম ক্যানাডা বিউরোক্রেটিক, আর আমাদের দেশে বিউরোক্রেসি ইভেন ইন মিডিয়া। এই কারণে বলছি যে আমি গবেষণাও করি এবং আমি খুব মানে অ্যাডভান্স লেভেলের গবেষণা করি। এবং আমি একটা গবেষণা করছি, সেটা ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোর সঙ্গে। সেটা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। আমি সোশ্যাল মিডিয়া পড়াই ইউনিভার্সিটিতে একটা বিষয়ের মধ্যে, সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কী জিনিসটা, এআই দিয়ে গবেষণা করছি, এআই ইউজ করছে আমরা। তো ওখানে আমি খুঁজছিলাম যে সরকারের কোনো কণ্ঠস্বর আছে কি না, কারণ কন্ট্রোল লাগে। তো কন্ট্রোল, এগুলো গবেষণার যে বিষয়টা, কন্ট্রোল আছে আর অন্য ভয়েসগুলো আছে, আদার ভয়েস ওখানে। হ্যাঁ, একেবারে। তখন দেখছিলাম যে সরকারের কণ্ঠস্বর প্রায় নেই। সোশ্যাল মিডিয়াতে ইম্প্যাক্ট লেভেল ইজ ভেরি লো। বিরোধী ইম্প্যাক্ট লেভেল কিছুটা কমে গেছে, কিন্তু ইম্প্যাক্ট লেভেলে যায়, উইচ মিনস যে আপনাকে মনে বুঝতে হবে যে পাবলিক এগুলো শুনবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি যেই কথাগুলো বলতে চান সেই কথাগুলো বলতে পারবেন এবং বলার সুযোগ আছে, তাহলে দ্যাট ইজ এনাফ। ইভেন এজ এ বিবিসি করেসপন্ডেন্ট
আমার মনে হয় আমরাও সেন্সার্ড হয়েছি, কিন্তু আমরা সেন্সার্ড ঢাকায় বাংলাদেশে বসে হতাম না, আমাদের লন্ডনে সেন্সারিংটা করতো। এরকম প্রচুর ঘটনা ঘটছে। ওটা এই বাস্তবতা নিয়ে থাকতে হবে। ধন্যবাদ। হেলাল ভাই কত ঘনিষ্ঠ ছিল আমার সেটা আর আমি বলছি না।